টাইম হয়েছে 9:56, রাত 9:56। আর আমি এসে পৌঁছেছি এখন আপাতত তেলিপুর থেকে যে ক্রস করে এসেছি পেট্রোল পাম্পটাতে। আর আমি আছি আপাতত শান্তনুর জন্য ওয়েট করছি। শান্তনু জ্যামে একটু ফেসে যাওয়ার জন্য ওর আসতে একটু দেরি হয়েছে, ও এলেই আপাতত বেরিয়ে যাবো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জানাচ্ছি, তার আগে শুরু থেকে শুরু করা যাক। বিদেশ বলতে আমরা যেটা বুঝি আমেরিকা, লন্ডন, ইউরোপ, প্যারিস ইত্যাদি। বাট আমাদের মতো কিছু ছাপোষা মধ্যবিত্ত বাঙালির কাছে নেপালটাও বিদেশ। আর সেটা যদি হয় নিজের বাইক নিয়ে যাওয়া, তাহলে তো ব্যাপারটাই আলাদা। যেখানে বেড়াতে যায় অনেকেই, কিন্তু আমরা 5 জন বেরিয়ে পড়েছি নিজেদের শখের বাইক নিয়ে অ্যাডভেঞ্চারের নেশায়। তো সঙ্গে থাকো, অনেক কিছু দেখাবো এই ট্রিপে। গাড়িতে সমস্ত লাগেজপত্র বাঁধা ছাড়া সমস্ত কমপ্লিট, এবার শুধু বেরোনোর অপেক্ষায়। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। ঘড়িতে টাইম হয়েছে এখন 9:39, মানে রাত 9:39। আজ হচ্ছে 2রা বৈশাখ 1431, আর ইংরাজির আজকে 15ই এপ্রিল 2024। তো আবার একটা নতুন ট্রিপে, নতুন রাইডে বেরিয়ে পড়লাম। ও প্রচুর জ্যাম এইখানটা না, এত জ্যাম ব্রিজটা, এই রাত্রেও দেখো না। তো চলো সামনে গিয়ে কথা হচ্ছে, রোডে উঠি, মেন রোডে। আপাতত জয় মা দুর্গা নাম নিয়ে, বাবা ভোলেনাথের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। ওং নমঃ শিবায়, জয় মা তারা, জয় মা দুর্গা। কয়েক মিনিটের মধ্যে তেলিপুকুর চলে এলাম। তেলিপুকুরে NH-19 উঠে পড়েছি। আর এই ট্রিপেতে আছি আমরা আপাতত, চলো কজন আছি কে কে আছি সব জানাচ্ছি তোমাদের। সামনে যাই, সামনে পেট্রোল পাম্পে সব ওয়েট করছে, দেখি কে কে এসেছে। আসলে অ্যাকচুয়ালি বেরোবার কথা ছিল সব 9টা, কিন্তু একটু দেরি হয়ে গেল। ঠিক আছে চলো উঠে পড়লাম NH-19-এ। বর্ধমানকে 10 দিন বা 11 দিনের জন্য বিদায় জানিয়ে চললাম সামনের দিকে। আর এই রাইডটা হতে চলেছে একটা খুব অ্যাডভেঞ্চারাস, একদম কী বলবো, মানে এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার। সব কথাই তোমাদের জানাবো আস্তে আস্তে। এখন আপাতত সকালটা হোক। আজকে কি কারণে রাত্রে আমরা রাইড স্টার্ট করলাম আগের মতন, মানে লাস্ট লাদাখ যখন গিয়েছিলাম সেরকম, মানে লাদাখও যখন গিয়েছিলাম তখনও ঠিক রাত্রি স্টার্ট করেছিলাম, এবারও কেন স্টার্ট করলাম সব কিছু জানাবো। তো আপাতত চলো, শান্তনু তো এসে গেছে, পিছনে আছে, আর সামনে আরও 2জন ওয়েট করছে। তো চলো সবার সাথে পরিচয় করাবো, হয়তো আজকে নয় কালকে দিনের আলোতে। মহাভারতটা ক্রস করছি, তো এখানেই ওদের 2জনের দাঁড়িয়ে থাকার কথা। সুবীর আর একজন কে আছে ওর সাথে, নদিয়ায় বাড়ি ওদের। তো দেখি এই সামনে এইখানটাতেই কোথাও দাঁড়িয়ে থাকার কথা। রাত 10:37। আলটিমেটলি সবাই এলো, একটু আগেই এসেছে, জাস্ট একটু আলোচনা করে নিচ্ছিলাম নিজেদের মধ্যে। তো আমি পরিচয় করাবো কালকে, সবার সাথে পরিচয় করাবো। তো এটা ভেবে খুব ভালো লাগছে, প্রথম কোনো বিদেশ যাত্রা। চললাম নেপাল, একদম জীবনের প্রথম বাইক নিয়ে বিদেশ যাত্রা। সত্যি মানে ভেবেও একটা অন্যরকম অনুভূতি। আপাতত একদম ফাইনালি আবার আমরা রাইড স্টার্ট করে দিলাম, মানে একদম বলতে গেলে বর্ধমানকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আপাতত সামনে পড়বে বুদবুদ, পানাগড়, দুর্গাপুর, আসানসোল। তো আমরা যে যাব বীরগঞ্জ, আমাদের টার্গেট আপাতত বেসিক টার্গেট হচ্ছে বীরগঞ্জ। যদিও আমরা রাতে আজকে যাব না, 2টো রাস্তা আছে বীরগঞ্জ যাওয়ার, 2টো রাস্তা আছে। একটা হচ্ছে গোবিন্দপুর দিয়ে, গোবিন্দপুর জামুই হয়ে লক্ষ্মীসরাই, বেগুসরাই, মুজাফরপুর হয়ে যাচ্ছে। আর একটা যাচ্ছে যেটা সেকেন্ড রুট, সেই সেকেন্ড রুটে আমরা ধরবো। তো টাইম হয়েছে 11:07, আর আমরা মোটামুটি বুদবুদ এসে পৌঁছালাম। মানে বর্ধমান থেকে 38 কিলোমিটার চলে এসেছি, আর সামনে হচ্ছে বুদবুদ। সত্যি রাস্তা এমন হয়ে গেছে এখন চেনা মুশকিল, মানে কোনখানটা আছি কোথায় যাচ্ছি। মানে 6 লেনের রাস্তাগুলো সত্যি মানে ওটা যখন হয়ে যাবে না, দারুণ হবে, দারুণ রাস্তাগুলো। বহুত দিন পর আমার মানে পক্ষীরাজ আবার এই NH-19-এ বা এই রোডে আর কি NH-2-তে উঠলো। যদিও আমরা এই রোডটাতে বেশিক্ষণ থাকবো না, মাত্র 290 কিলোমিটার মতন যাবো, মানে বাড়ি পর্যন্ত।
বাড়িয়ে দিকে ডান দিকে নিয়ে নেবো পাটনার রাস্তাটা। এখন আপাতত চলো, রাতে বিশেষ কিছু দেখাতে হয়তো পারবো না। সামনে হচ্ছে দুর্গাপুর 24 কিলোমিটার, আর ডান দিকে চলে যাচ্ছে দার্জিলিং 519 কিলোমিটার, সোজা বারাণসী দিল্লি। সামনে যে দেখা যাচ্ছে শহরটা হচ্ছে পানাগড়, বাঁ দিকে হচ্ছে পানাগড় যে বাজারটা আছে। আপাতত দুর্গাপুর পৌঁছে গেলাম, তো চলে এলাম টোল ট্যাক্স। এবার একটু দাঁড়াতে হবে, চাটা খেতে হবে। যদিও আমাদের সাথে সরঞ্জাম আছে, তো এই মুহূর্তে তো খুলে এখন প্রিপেয়ার করা যাবে না, তো একটু দোকান টোকান দেখে একটু চা খাবো। তো টাইম হয়েছে 11:30, এসে ঠিক এই তো তোমাদের বললাম যে চায়ের দোকানে চা খাওয়ার জন্য দাঁড়ালাম, কিন্তু চা নেই, চা শেষ। ওই একটুখানি পেলাম আর কি, এক চুমুক করে। ভাই পয়সাও নিল না, কিছু নয়, জাস্ট আর কী করবো, সামনে আবার একটু দাঁড়াতে হবে কোথাও। যদিও আমাদের সামনে সত্যি কথা বলে কি চায়ে সব কিছু সরঞ্জাম আছে, কিন্তু এখন আপাতত খোলার টাইম নেই, কারণ এনার্জি লাগছে না এই মুহূর্তে। দেখা যাবে কাল থেকে যাওয়া হবে। সত্যি কথা বলো কি, এই রোডের এই লাইটগুলো একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, কিন্তু মানে টেরিফিক লাগছে। মনে হচ্ছে না লাইটগুলো একদম চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। জাস্ট কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম। সামনে আসছে আসানসোল, তারপরে আসবে চিরকুন্ডা বর্ডার, মানে ঝাড়খণ্ড চিরকুন্ডা বর্ডার। তবে রোড কিন্তু আগের বারে যখন লাস্ট গিয়েছিলাম, রোড কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে, মানে 6 লেনের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। তো যারা আসবে আশা করি খুব একটা প্রবলেম হবে না। টাইম হয়ে গেছে 12:22, আর বাড়ি থেকে 100 কিলোমিটার রাইড করে চলে এসেছি। এখান থেকে এখনও ধানবাদ হচ্ছে 70 কিলোমিটার। ধানবাদ থেকে অ্যাকচুয়ালি একটা রাস্তা চলে যাচ্ছে গোবিন্দপুর থেকে ডান দিকে, যেটা লক্ষ্মীছড়াই বেগুসড়াই দিয়ে, কিন্তু ওই রাস্তাটা দিয়ে আমরা যাব না। আমরা যাব স্ট্রেট চলে যাব বাড়িয়ে দিয়ে, বাড়িয়ে থেকে ডান দিকে পাটনা দিয়ে যাব, যেটা তোমাদের আগেই বলেছি। তো ওই রাস্তাটা নেওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, এখন চাইছি না যে জামুইয়ের রাস্তাটা এই রাত্রে ধরতে। কারণ হচ্ছে না হলে আমাদেরকে কী করতে হবে, আসানসোল বা একটু আগে চিরকুন্ডা এখানে কোথাও ওয়েট করতে হবে, কিন্তু সেটাও চাইছি না। মানে চাইছি কি রাতের মধ্যে যতটা কভার করা যায়। বাড়ি পর্যন্ত বর্ধমান থেকে 290 কিলোমিটার মতো রাস্তা আছে, আর এখনও 190 কিলোমিটার এখনও যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই কভার করতে পারবো। তাহলে কী হবে, কালকে রাস্তাটা আমাদের কম রাইড করতে হবে, সেই জন্যই অ্যাকচুয়ালি এই রাস্তাটা মানে চুজ করলাম। তো এটাই ব্যাপার। প্লাস হচ্ছে ওইদিকেও রাস্তাটা নাকি খুব সুন্দর। টাইম হয়েছে 12:42, আর আমরা আপাতত চলে এসেছি একদম চিরকুন্ডা বর্ডার। এই হচ্ছে চিরকুন্ডা বর্ডার, আর চিরকুন্ডা ব্রিজ হচ্ছে এটা। জাস্ট হচ্ছে নিচে দিয়ে বরাকর নদী বেরিয়ে গেছে, ডান দিকে হচ্ছে মাইথন ব্যারেজ, আর এই হচ্ছে চিরকুন্ডা ব্রিজ। তো ঠিক আমাদের এই পাশটাই হচ্ছে পশ্চিমবঙ্গ, আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর ঠিক ব্রিজটা ক্রস করব, আর আমরা এন্টার করে যাব ঝাড়খণ্ডে। তো আমরা আপাতত কয়েকদিনের জন্য আমাদের স্টেট ছেড়ে দিয়ে আপাতত ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম। তো চলো, এখন আপাতত পেট্রোল ভরাতে হবে সামনে। তো আমি পেট্রোল 2 দিন আগে ভরিয়েছিলাম 500 টাকার মাত্র। তো আজকে আপাতত এই ঝাড়খণ্ডে, কারণ ঝাড়খণ্ডে পেট্রোলের দাম হচ্ছে কম, সেটা তোমরা সবাই জানো। তো আপাতত পেট্রোল ভরাবো। তো এটা হচ্ছে 98 টাকা 29 পয়সা করে লিটার। তো আপাতত ফুল ট্যাঙ্ক করে নেবো। তো ঝাড়খণ্ডের প্রথম পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম। 899 টাকা 35 পয়সা এলো। চা খাচ্ছ নাকি? এক কাপ করে চা খেয়ে আবার আমরা স্টার্ট করলাম। সামনে আছে টোল প্লাজা। তো এখন বাজছে রাত 1:36, আমরা ঠিক গোবিন্দপুরে এসে পৌঁছালাম। এই গোবিন্দপুরের রাস্তায় তোমাদের দেখাই, দেখো এই গোবিন্দপুর দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ধরছি না এই রাস্তাটা। এই যে ডান দিকে রোডটা চলে যাচ্ছে, এই রোডটা দিয়েও জসিডি হয়ে যাওয়া যায়, ঠিক আছে। তো আমরা যাব সোজা বাড়ি দিয়ে। রাত্রি 2:16, আর এখন আপাতত আছি তোপচাঁচিতে। তো এখান থেকে এখনও বাড়ি হচ্ছে প্রায় 98 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 55 মিনিট।
তো দেখি কতক্ষণের মতো পৌঁছাতে, যদিও তার আগে কোথাও এক জায়গায় একটু হোল্ড করবো, কারণ রেস্ট নেবো, ঘন্টা দুয়েক রেস্ট নেবো, সেরকমই প্ল্যানিং হলো। তো আবার শুরু করলাম সকাল 5:19, আর এই হোটেল থেকে আবার স্টার্ট করলাম। তো সত্যি এই সকালের ওয়েদারটা মানে এগুলো বলার নয়, মানে যা এত সুন্দর। আমরা এই সকাল, এরকম সকাল কিন্তু খুব কম দেখি। সত্যি মানে অপূর্ব লাগছে। এই রাস্তায় দেখো, মানে সকালের দিকে রাইড করলে এই একটা কি সুবিধা, রাস্তায় গাড়ি ঘোড়া প্রচণ্ড কম, এবং এই যে ওয়েদার, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, তো গাড়ি চালাতেও খুব ভালো লাগে। এখন আমাদের এখান থেকে বীরগঞ্জ কত 452 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 10 ঘন্টা 52 মিনিট। দেখি আমরা কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি। এই জায়গাটা যতবারই পেরোই মানে জ্যামে ট্যামে পেরোনো হয়, এবারেই ফাঁকায় ফাঁকায় পেরোচ্ছি একদম। তো ডান দিকে চলে যাচ্ছে দিল্লি, বারাণসী, মানে সবই এদিকে। লাদাখ টাদাখ যেতে হলে এইদিকে যেতে হবে। তো আমরা এবারে যাচ্ছি না, আমরা নেবো মানে বাঁ দিকে, মানে এই রোডটাই আবার তলা দিয়ে চলে যাবো আর কি, নিচু দিয়ে চলে এসেছি বাড়ি। এখান থেকে পাটনা রোডটা নিয়ে নেবো। তো এখান থেকে এখনও 404 কিলোমিটার হচ্ছে বীরগঞ্জ। টাইম এখনও লাগাচ্ছে প্রায় 9 ঘন্টা 45 মিনিট। টাইম হয়েছে এখন 6:24, আর জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম। কালকে মনে হয় রামনবমী আছে, হ্যাঁ রামনবমী আছে। তো চারিদিকে দেখছি রাস্তাঘাটে সব সেজে উঠেছে। আর এই যে চলে যাবো এখন বাঁ দিকে, মানে স্ট্রেট আর কি। মানে আমরা এসেছি যদিও এধার দিয়ে, রাস্তার আমরা উপর দিয়ে চলে গেছে, ওখানে নামার জায়গা থাকেনি। NH-19, ওই যে NH-19টা। এরপর রোড জানি না কেমন থাকবে। এই যে উপর দিয়ে চলে গেছে NH-19, মানে একদম সোজা চলে যাচ্ছে দিল্লি। আমরা যেটা ভুলটা করেছি, ওইখানটাতে 1 কিলোমিটার আমাদের বেশি ঘুরতে হলো। যারা আসবে ধানবাদ রোডটা ধরে নিয়ে ভেতর দিয়ে চলে আসবে, এসে ডান দিকে চলে যাবে, ঠিক আছে। সামনে তিলায়া ড্যাম আছে। চলো দেখি, তোমাদের ওখানে সিনটা দেখাবো, জায়গাটা কত সুন্দর দেখাবো, চলো। আর এই রাস্তার প্রকৃতির মজা নিতে থাকো, আর আমরা আপাতত রাইডে মজা নিই। তো সামনেই আসবে তিলায়া ড্যাম। এটা বাবা কি হচ্ছে, এটা লুজ হয়ে যাচ্ছে, তো এটা লুজ হচ্ছে, কি চব্বে পড়েছি রে বাবু। একবার এইটা লুজ হয়ে যাচ্ছে, এটা দুবার টাইট দিলাম, আবার এটা লুজ হয়ে গেছে। কি সমস্যায় পড়েছি। তিলায়া ড্যাম, এখানে দেখো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, একদম পুরো ড্যামের পাশ দিয়ে আমরা যাব। পাহাড়ে যাওয়ার আগে পাহাড়ের দর্শন। ও এইসব জায়গায় গাড়ি চালিয়ে মানে অন্যরকম একটা, মানে কি বলবো, এসব জায়গায় দারুণ লাগছে, ফাটাফাটি, এসব বলে বোঝানো যাবে না। এরকম গাছগাছালি, পাহাড়, তার পাশে আবার ড্যাম। ড্যামের পাশ দিয়ে কিন্তু রেল লাইনও আছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো পাশ দিয়ে কিন্তু রেল লাইন আছে। এই যে চলে গেছে রেল লাইন, এটা। এই দেখো ডান দিকেও ড্যাম। দারুণ লাগছে জায়গাটা, দারুণ লাগছে। আর বাঁ দিকেও ড্যাম। একটা ছবি তো বানতাই হ্যাঁ। বাড়ি থেকে এখনো পর্যন্ত 302 কিলোমিটার চলে এসেছি। টাইম হয়েছে 6:44, আর পাটনা এখান থেকে 181 কিলোমিটার। এই রাস্তা NH-20-তে আমরা আপাতত ফার্স্ট টোল। বাঁ দিকে কিন্তু কোটারমা চলে যাচ্ছে। রাস্তা যদি এরকম থাকে তো কোনো চিন্তাই নেই, আশা করছি রাস্তা ভালোই আছে। আর রোডে কিছুটা হয়তো, এই রোডে কিছুটা কনজাস্টেড পাবো। আর 540 টাকা মতন মোটামুটি তেল এলো। তো এটা নিয়ে দুবার তেল ভরা হলো। এখন আপাতত যে রাস্তাটা যাচ্ছে, এটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। সত্যি এই জঙ্গলে এরকম রাস্তা আর এরকম কার্ভগুলো সত্যি অসাধারণ লাগে, অসাধারণ। অপূর্ব রোমাঞ্চকর একটা রাস্তা। রাস্তা গাড়ির চাপটা ভালোই আছে,
তো জাস্ট বিহারে এন্ট্রি করে গেলাম, ঝাড়খণ্ড থেকে বিহারে। টাইম হয়েছে এখন 7:48। জঙ্গল কিন্তু এখনও শেষ হয়নি। ডান দিকে পাহাড়টা দেখো কতটা উঁচু। আজ প্রচুর আছে গাছ, মানে বললাম না বর্ষাকালে যদি এইসব রাস্তা আসা যায় যা লাগবে না, একদম সবুজ হয়ে থাকবে পুরো। তো এখান থেকে এখনও পাটনা হচ্ছে 152 কিলোমিটার। তবে 7:59 মানে 8টা বাজছে, গরম। রাত্রে কিন্তু কালকে ওয়েদার কিন্তু অনেক নর্মাল ছিল, কিন্তু মানে গরম কিন্তু লাগেনি। আর দিনের বেলা দেখো না, সকাল না হতে হতেই গরমের ছেলে অবস্থা। জানি না কটার মধ্যে বীরগঞ্জ পৌঁছাতে পারবো, তো জানি না আজকে নেপালে এন্ট্রি করতে পারবো কি না। রে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি রে? গাড়িটা কোথাও উঠে গেছে লরিটা রে। সর্বনাশ, চাকাটা কোন উঠেছে। দেখি খিদে লাগছে, 8:12 হয়ে গেছে। দেখি সামনে যদি কিছু পাই খেতে হবে, চাও খাওয়া হয়নি সকাল থেকে। তো আপাতত এই ধাবাটাতে রুটি আর সবজি খেলাম, 340 টাকা 4 জনের বিল হলো। তো এখন এখান থেকে আপাতত সোজা পাটনা। চলো আবার। আজ যে এত রোদের তেজ, মানে বলে বোঝানো যাবে না, একদম পুরো পুড়ে যাচ্ছে। আমার এই যে জাস্ট আঙুলগুলো বাইরে আছে তাতে পুড়ে যাচ্ছে। এখনও এখান থেকে 42 কিলোমিটার ডিস্টেন্স পাটনা। 10-20 কিলোমিটার করে যাচ্ছি, একটু করে দাঁড়াচ্ছি, জল খাচ্ছি, আবার এগোচ্ছি। ঠিক 11:55 ধানিয়ানে এসে পৌঁছালাম। ধানিয়ান থেকে এখনও 45 কিলোমিটার হচ্ছে পাটনা। তো এখন আপাতত এই NH 431 থেকে NH 31-এ উঠতে হবে, মানে বাঁ দিকে যাবো। এই যে উপর দিয়ে চলে যাচ্ছে 31, একদম পাটনার দিকে। তাহলে NH 31 উঠে পড়লাম। এখান থেকে আর হচ্ছে 38 কিলোমিটার। তো ঠিক 12:37 আর আমরা পাটনাতে এসে পৌঁছালাম। একটু আগেই ঠুকেছি, তো জ্যাম ছিল বলে আর ক্যামেরাটা অন করিনি। তো প্রচণ্ড গরম, দেখি একটু রেস্ট নেবো, তারপর আবার সামনে দিকে যাবো। যাওয়া যাচ্ছে না একদম, একটা হোটেলে দেখি একটু রেস্ট নেবো। ঠিক 2:02, দুপুর 2:02। আর পাটনাকে জাস্ট পিছনে রেখে আমরা সামনে গঙ্গাটা এবার ক্রস করব। দীঘা রোড যেটা বলা হয়, এইটা হচ্ছে দীঘা রোড, মেরিন রোড যেটা হয়েছে নতুন, এইটা হচ্ছে দীঘা মেরিন রাইড রোড। ব্রিজটা অনেকটাই বড়, এই ব্রিজটা শেষ হচ্ছে, সাইডে একটা ব্রিজ তৈরি হচ্ছে। তো এখন যে জায়গাটা দাঁড়িয়েছে, জায়গাটার নাম হচ্ছে কৈলাস মার্গ, মানে পাটনা থেকে পেরিয়ে এসে গঙ্গাটা পেরিয়ে। তো এখান থেকে মতিপুর হচ্ছে 24 কিলোমিটার, তারপরে হচ্ছে মতিহারি, তারপরে হচ্ছে রক্সল, বীরগঞ্জ। তো আর হয়তো 180-90 কিলোমিটার রাস্তা আছে টোটাল। দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাই। ডান দিকে যাবো না, কারণ ডান দিকে চলে যাচ্ছে মুজাফরপুর। মুজাফরপুরটা অ্যাকচুয়ালি বাইপাস করবো, কারণ মুজাফরপুরে জ্যাম হতে পারে বা একটু ঘুরো হচ্ছে রাস্তাটা। তো সেই জন্য দাদা মতিপুরে গিয়ে উঠবো। আমরা ভাবলাম যে মুজাফরকে বাইপাস করে বাঁ দিক দিয়ে গিয়ে মতিপুরে গিয়ে উঠবো, কিন্তু সেই মানে ভাগ্যের চক্রে আবার সেই মুজাফরপুরের রোডটাই ধরে নিয়েছি। যাই হোক, সেটা ব্যাপার না, এখন কিছু করার নেই। তবে রোড ভালো, দারুণ রোড, ফার্স্ট ক্লাস রোড আছে। যারা আসবে কোনো অসুবিধা হবে না। মুজাফরপুরের সবাই জানো ভারতবর্ষে লিচু হচ্ছে মুজাফরপুরে বিখ্যাত। বাঁ দিকে দেখছে শুধু লিচু গাছ, দেখো এখন সবে এই মুকুল এসেছে এবং প্রায় মনে ধরেও গেছে ছোটো ছোটো। জ্যৈষ্ঠী মাস করে তো ওঠে, প্রচুর। যত মুজাফরপুর কাছে আসছে দেখতে পাচ্ছি দু সাইডে মানে লিচুর গাছে বাগানে ভর্তি একদম। তো আবার এই একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, একটা চা খেলাম, জল মুখে চোখে মুখে দিলাম, ঘুম পাচ্ছিল। এখনও মুজাফরপুরও আসিনি, টাইম হয়ে গেছে 4:13। এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধ ঘন্টা।
জল টল খেলাম, আবার এই স্টার্ট করলাম। তো এখনও বীরগঞ্জ এখান থেকে দেখাচ্ছে প্রায় 153 কিলোমিটার, টাইম 3 ঘন্টা 50 মিনিট লাগবে মোটামুটি যা হিসেব। প্রায় 8টা বেজে যাওয়ার কথা হিসেব মতো, 8টা বেজে যেতে। ভাবলাম একটু সকাল সকাল পৌঁছবো, কিন্তু হলো না। তো ঠিক আছে চলো, ওরা একটু এগিয়ে গেছে। আমি ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, চেঞ্জ করলাম। ব্যাপার হচ্ছে আজকে রক্সল থেকে বীরগঞ্জে তো যাবো, সে মোটামুটি এখনও ঘন্টা 4 লাগবে যা আশা করা যাচ্ছে। 4টে মানে মোটামুটি 8টার মধ্যে পৌঁছবো। আর কটা পর্যন্ত বর্ডার খোলা থাকে সেটা হচ্ছে ব্যাপার। ব্যাপার হচ্ছে আনসার বানাতে হবে, ট্যাক্স জমা করতে হবে, মানি এক্সচেঞ্জ করতে হবে, সিম নিতে অনেক কাজ আছে। তারপর অপূর্বতা তো চলে গেছে, ফোন করেছিল। তো যদি হোটেল দেখে রাখে তো ভালো, না হলে আবার হোটেল খোঁজাখুঁজি ব্যাপার আছে। তো ঝামেলা ভালোই আছে। এমনি সারাদিন টায়ার্ড, কালকে রাতে ঘুম হয়নি, বাকি কী যে হবে বুঝতে পারছি না। আর গরমের জন্য আজকে দুপুরবেলাটা একদম রাইডই হলো না, একদম মানে কি বলবো। কাল থেকে এখনও পর্যন্ত 540 কিলোমিটার মাত্র রাইড করেছি। তো ঠিক আছে চলো, আসলে ভাবলাম বেশি শরীরের উপর ধকল দেবো না, সেই জন্য রেস্ট নিয়ে 10 কিলোমিটার 15 কিলোমিটার যখন যেরকম সুবিধা মতো দাঁড়িয়েছি আর রেস্ট নিয়েছি, জল খেয়েছি পরিমাণ মতন। তোমরাও এটাই করবে, কারণ হচ্ছে যদি ডিহাইড্রেশন হয়ে যায় কিন্তু সমস্যা হয়ে যাবে, প্রচণ্ড গরম তো। তো ঠিক আছে চলো, আপাতত এখানটা একটু কনজাস্টেড আছে, মানে এটা একটু শর্ট রাস্তা বলে শর্টে মারলাম। এখন এই যে মুজাফরপুর টাউনের ভেতর দিয়ে যাচ্ছি, কিছুটা আর কি, কিছুটা পোর্শন। মেন টাউনটার ডান দিকে চলে গেছে, আমরা কিছুটা বাইপাস করেছি, তাও কিছুটা পেয়েছি। খুব ভিড়, একদম জ্যাম প্রচুর। আর আমরা এসে ঠিক একটু হালকা বাইপাস করে আর কি উঠলাম, পুরোপুরি বাইপাস করা গেল না, মানে ওটা আগেই ভুল করে আমরা ডান দিকে চলে এসেছিলাম। খুব বেশি শর্ট হতো না যদিও। এখান থেকে মতিহারি হচ্ছে 82 কিলোমিটার, টাইম হয়ে গেছে 4:42। রাস্তায় দেখছি তো ভালো ট্রাফিক, ভালো ট্রাফিক। আরে একটু সাইডে যাও রে ভাই, মানে প্রচণ্ড ট্রাফিক। এটা আশা করেছিলাম না, অস্বাভাবিক কিছু নয়, এই জন্য এখানটা এড়িয়ে যেতে চাইছিলাম। এই লাইনটা হচ্ছে যেটা রক্সল লাইন, মিথিলা রক্সল যাচ্ছে এই লাইনটা, হাওড়া থেকে আসে ট্রেন লাইন। মানে রক্সল লাস্ট স্টেশন আমাদের, যদি ইন্ডিয়া দিক থেকে ধরা হয় তো এদিকে নেপালের দিকে, তো লাস্ট স্টেশন এটা। মানে এটা নয়, মানে অ্যাকচুয়ালি এই লাইনটা আর কি রক্সল। তো চলো, আমরা তো মোটামুটি আর হয়তো রক্সল বা বীরগঞ্জ 130 কিলোমিটার কাছাকাছি আছে। তো তার আগে আমাদের এই নেপাল ট্যুরের মানে প্রোগ্রামটা তোমাদের একটু সংক্ষেপে বলি, মানে কীভাবে আমরা প্রোগ্রামটা করলাম। বহুত দিনের ইচ্ছে ছিল আর কি যে নেপাল যাব। বেসিক্যালি আগে প্রোগ্রাম করেও হয়নি, সে তো সব জায়গারই হয় আর কি, যেটা সবারই হয়, তোমাদের ক্ষেত্রেও হয়তো সেম জিনিস হয়ে থাকবে, হয়েছে অবশ্যই হবে, কেউ না বলতে পারবে না যে কোনো জায়গায় প্রোগ্রাম হয়েছে, যাওয়া হয়নি, ক্যান্সেল হয়েছে, এরকম আকছাড় প্রচুর আছে। সেটাও আমাদেরও। তবে লাস্ট পর্যন্ত আমরা ফাইনাল করেছিলাম মার্চের মাঝামাঝি করে যাব, কিন্তু কোনো কারণবশত আমাদের দু একজন সদস্যের সমস্যার জন্য, আসলে এদের এই বিহারে ঝাড়খণ্ডে তো বটেই, ঝাড়খণ্ড বিহারে দেখছি তাই মধ্যে এত সমস্যা, মানে এদের ড্রাইভারদের কি জানি না, মানে যে যেদিক থেকে পাচ্ছে এসে ঢুকে পড়ছে, কী যে এদের ব্যাপার আমি যদি মাথায় ঢোকে না। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের দু একজন সদস্যের আপত্তির জন্য ট্যুরটাকে ক্যান্সেল করতে হয়। তো সেই মার্চ মাসটাকে আমরা পিছিয়ে নিয়ে এপ্রিলের 15 তারিখ করি। 15 তারিখ ভোরে করা ছিল, সেটাকে বাদ দিয়ে 15 তারিখ সন্ধ্যে রাতের দিকে করা হয়েছে। এত তাড়াতাড়ি একটা ইন্টারন্যাশনাল বাইক ট্যুর করবো, তারপর নিজের বাইক নিয়ে। লাদাখ তো বহু স্বপ্ন দেখে বহুজন, সে স্বপ্ন তো পূরণ করিয়েছি। তার সাথে সাথে অন্য দেশে নিজের বাইক নিয়ে চালাবো, এই স্বপ্নটাও বহুত দিনের ছিল। ভুটানে একবার প্রোগ্রাম হয়েছিল, ভুটানের প্রোগ্রামটাও ক্যান্সেল হয়েছিল। তো সেটাও মাথার মধ্যে কিলবিল করছে, কোনো একদিন চলে যাব, সেটা তোমরা জানতে পারবে। আপাতত এই ট্যুরটা
সফলভাবে কয়েকদিন নেপালময় তাপিয়ে বেড়াবো। খুব সুন্দর সুন্দর জায়গায় যাবো। তবে তার মধ্যে তোমাদের বলে দিই, অবশ্যই মেন আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুক্তিনাথ, মানে লোয়ার মুস্তাং। মানে অফরোড তো থাকবেই, অফরোড আছে, নেপাল মানেই অফরোড। আর তার সাথে এটাও বলে দিই তোমাদের, আরেকটা ডেস্টিনেশন যেটা হচ্ছে এভারগ্রিন বলতে পারো, সব সময়ের জন্য, বিশেষ করে বাঙালির কাছে, সেটা হচ্ছে সান্দাকফু। তো সান্দাকফু প্ল্যানটাও আছে আমাদের, কীভাবে করব না করব সমস্ত কিছু তোমাদের রুট, যারা আসতে চাইছো সমস্ত রুট তোমাদের প্ল্যান আমি তোমাদের জানিয়ে দেবো। যেমন এই যে এই রুটটায় এলাম, এই রুটটা আসতে পারো, তবে এই রুটটাই আমি বলবো বেস্ট রুট। হয়তো মুজফ্ফরপুরের টাউনটা বেস করে কিছুটা হয়তো 10-15 কিলোমিটার একটু ট্রাফিকটা বেশি থাকবে, তাছাড়া কিন্তু এই রুটটা খুব সুন্দর, আসতে পারো, কোনো অসুবিধা নেই। এই রুটটা ধরে বাড়ি থেকে টানা চলে এসো একদম পাটনা হয়ে সোজা একদম মুজফ্ফরপুর। আর না হলে আরেকটা রুট যেটা আছে, তোমরা হচ্ছে গোবিন্দপুর দিয়েও আসতে পারো মুজফ্ফরপুর। তো দুটো রুট আছে, যেটা খুশি আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর বাকিটা নেপালে কিভাবে ঘুরবে না ঘুরবে সমস্ত কিছু জানাবো। আজকের হয়তো ভিডিওটা তোমাদের বীরগঞ্জ পর্যন্তই, কারণ অনেকটাই লং হয়েছে, কাল থেকে স্টার্ট হয়েছে তো। আর বাকি নেপালের অরিজিনালি কাল থেকে শুরু হবে, তোমরা অপেক্ষা করো। আর আমরা আছি 5 জন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই প্রত্যেকটা তোমাদের প্রত্যেকজনে যারা দেখছো অবশ্যই কমেন্ট করে যাও। আর ইনস্টাগ্রামটা দেখো, আইডিটা নিচে আসছে, ইনস্টাগ্রামটা ফলো আপ করে রাখো, কারণ এখানে কিন্তু আমরা যেসব ফটোগুলো, সুন্দর সুন্দর ছবি বা রিলসগুলো কিন্তু এখানে আপলোড করি। চলো আপাতত একটু রাইডে মন দিই, কারণ এখনও প্রায় 120 কিলোমিটার 25 কিলোমিটার বাকি আছে। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, বিশেষ করে যারা এই ঝাড়খণ্ড বিহারে গাড়ি মানে রাইড করবে বাইকে বা 4 হুইলার, যারা যাতেই আসো, খুব কেয়ারফুলি গাড়ি চালাবে, খুব কেয়ারফুলি। তোমার কতটা স্কিল এটা বড় কথা না, তুমি মানে কি বলবো তোমাকে ভাই, পরিষ্কার কথা বলে দিই, তোমার আশেপাশে যারা গাড়ি চালাচ্ছে বা মানুষজন যারা হেঁটে বেড়াচ্ছে, তাদের প্রত্যেকটা তোমাকে মুভমেন্ট ফলো করতে হবে, তবেই কিন্তু তুমি রাইড ঠিকঠাক করে মানে সেফলি তুমি যেতে পারবে। কারণ হয়তো সামনে দেখো আমার গাড়ি দুটো দেখতে পাচ্ছ তো, ফর্ম করে কখন কোন দিকে চলে আসবে কেউ জানে না। আর উল্টো দিকে প্রচুর গাড়ি আসছে, প্রচুর গাড়ি। মানে তোমাদের হয়তো সব ভিডিওতে আমি দেখাতে পারছি না, মানে সে সময় হয়তো মানে আমার মনে থাকছে না, জানালে হয়তো দেখাতাম কিছু না। এরা ভাই একটা গেল, মানে এটা তো বাঁ দিকে, তবু তো জাস্ট কি বলবো, এটা আয়ত্তের মধ্যে আছে যে রাস্তার একটা সাইডে আছে। 90% কেস হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে আসে, মানে তুমি যাচ্ছ এইদিকে দেখবে কেউ আসছে, এদিকে আসছে, তারপরে এদিকে গাড়ি চলে আসছে, মানে কোনো সিগন্যাল নেই। মানে কেন যে এই জিনিসটা করে আমি তো বুঝতে পারি না। এত সুন্দর রোড বানিয়ে দিয়েছে, তো একটু মেনে চললে ভালো হয়। টাইম 5:58, মানে 6টা বাজতে চললো। সূর্য প্রায় ডুবতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে আলো কিন্তু চলে যাবে। আমরা কিন্তু এখনও অনেকটাই পিছনে, প্রায় এখনও 83 কিলোমিটার মতন রক্সল থেকে। টাইম দেখাচ্ছে রাত 8:30, 32 বেজে যাবে যেতে, 8:32-এ পৌঁছাবো গুগল বলছে। 50-55 কিলোমিটার রাস্তা এখনও বাকি আছে। এরকম হয় অবস্থায় তো মাঝরাত হয়ে যাবে মনে হচ্ছে, খুব অবস্থা খারাপ, প্রচুর ট্রাফিক। তো অন্ধকার সেই হয়েই গেল, 6:41 বাজে, প্রায় পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। আর বর্ডার সামনেই, আর বেশি দূর নয়, হয়তো খুব বেশি হলে 40-42 কিলোমিটার। তার মাঝে একটা শর্ট রাস্তা ধরিয়ে দিল গুগল, বেশি নয় রাস্তাটা, 4-5 কিলোমিটার রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। 7:49, আর আমরা আপাতত এখন এসে পৌঁছলাম রক্সল। অনুভূতিটা সত্যি প্রকাশ করা যাবে না, একটা অন্য দেশে যাচ্ছি, মানে সত্যি, মানে বাস্তবে কি আমাদের আশেপাশে যেসব নেবার কান্ট্রি আছে তার মধ্যে বলতে গেলে মানে আলাদা একদম পুরোপুরি দেশ। কোনোদিনও ভারতের সাথে মানে সেভাবে বলতে গেলে থাকেনি নেপাল, এই ইন্টারন্যাশনাল বর্ডার যাকে বলা হয়, একদম পুরোপুরি ইন্টারন্যাশনাল বর্ডার। পাকিস্তানের দিকে তো এলওসি আছে, এলএসি আছে, তো এটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল বর্ডার। তো সেই বর্ডার ক্রস করব নিজের বাইক নিয়ে এবং বিনা পাসপোর্ট ভিসায়,
ভাবা যায়। তো চলো দেখি, তোমাদের জানাচ্ছে এই মনে হচ্ছে এটা রক্সল গেটটা। বাবা প্রচণ্ড ভিড়। আর একটা কথা, নেপালে কিন্তু ফ্ল্যাশ লাইট অ্যালাউ নেই। আমি কিন্তু ফ্ল্যাশ লাইট বন্ধ করে দিলাম, কারণ কখন টুক করে বর্ডার ক্রস করে খেয়ালে থাকবে না, ফাইন করে বসবে। তো অফ করে দিলাম। তোমরা যারা আসবে তো মাথায় রাখবে, ফ্ল্যাশ লাইট কিন্তু এক্সট্রা কোনো লাইট কিন্তু অ্যালাউ নেই। তো এই যে দেখতে পেয়ে গেছি সামনে আমাদের ইন্ডিয়ার লাস্ট, মানে একদম ইন্ডিয়ার গেটটা, রক্সলের যে গেট। রক্সল জংশন আছে বাঁ দিকে, কাঠমান্ডু চলে যাবে ডান দিকে। এখন যাবো কোন দিকে? রক্সলের প্ল্যাটফর্ম মানে স্টেশন, আর এখানে ওভারব্রিজ দিয়ে, এখানে গেট পড়ে আছে বলে আমরা আপাতত এই ওভারব্রিজ দিয়ে ক্রস করছি। সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা। চলো ওপারে যাই। দেখো সব বাইক নিয়ে এধার দিয়ে কিন্তু যাচ্ছে, ক্রস করছে। এটা দেখেছিলাম অনেকেরই, ব্যাপারটা বুঝতে পারছিলাম না যে এইভাবে। এই তো স্টেশন বাঁদিকে, আর ও যে সামনে দেখা যাচ্ছে বীরগঞ্জ, মানে নেপালের গেট। ও চলো নামি তারপরে কথা বলছি আবার। তো ওই যে দেখতে পেয়ে গেছি নেপালের একদম এন্ট্রি গেট, আর আমাদের সামনে একদম নেপালের গেট। ও সত্যি, মানে আগে অবশ্য একবার নেপাল গিয়েছিলাম, সেটা অবশ্য মানে বলতে গেলে হেঁটে আর কি, হেঁটে দিয়ে ওদের গাড়িতে সেরেছে পশুপতি ফটক দিয়ে। তো সেটা আলাদা জিনিস, গিয়েছিলাম কিন্তু রাতও কাটাইনি কোনো দিনও। আর এভাবে কোনো নিজের বাইক নিয়ে কোনো দিনও যায়নি। তো নিজের বাইক নিয়ে প্রথম যাব। এই হচ্ছে একটা ছবি তো তুলতেই হয়। সন্ধ্যা হয়ে গেছে বলে খুব একটা মনপুত হলো না ছবি তোলা। কালকে আসবো আবার, দেখি। ইনস্টাগ্রামটা ফলো করে না, ইনস্টাগ্রামে সব ছবিগুলো আপলোড করে দেওয়া হবে। আর আপাতত চলো দেখি, বানসার টানসার বানাতে হবে। এই হচ্ছে নেপাল, ইন্ডিয়া থেকে নেপালে ঢুকে গেলাম, মানে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে গেলাম। এই হচ্ছে গেট। আই লাভ কি বীরগঞ্জ লেখা আছে গেট। আর এই চলে এলাম নেপাল। আর সামনে হচ্ছে বানসার, এখানে বানসার বানাতে হবে। বানসার বানিয়ে তবে কিন্তু ভেতরে মানে নেপালে এন্ট্রি করতে পারবো, নাহলে কিন্তু এন্ট্রি করতে দেবে না। এই হচ্ছে বানসার অফিস, দেখে নাও। একটুখানি এসি জাস্ট ওই গেট, দাঁড়াবার দেখিয়ে দিই। ওই যে গেট, গেট থেকে সামান্য এসি কিন্তু বাঁদিকে চলে আসবে, সেখানে অফিস। কী করে বানাতে হয় না বানাতে হয় তোমাদের সমস্ত কিছু কিন্তু তোমাদের আমি ইনফরমেশন দিয়ে দেবো। তার আগে মানিনি। এই হচ্ছে বানসার অফিস। এই যে নেপালে 10,000 টাকা এক্সচেঞ্জ করলাম, 16,000 টাকা পেলাম, মানে 1.6 রেটেই পেলাম। হ্যাঁ, আর এই যে দাদা দিচ্ছে, সবাই আমরা মোটামুটি 10,000 করে মোটামুটি আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি। তোমরাও আসবে করে নেবে। এই যে টাকা, অনেক টাকা। আর টাইম কিন্তু ফোনের ঘড়ির টাইম কিন্তু অটোমেটিক 15 মিনিট কিন্তু ফাস্ট হয়ে গেছে। তো জাস্ট এই যে বানসার বানানো হয়ে গেছে। আর একটা কথা বলি, তোমরা বানসার বানানো নিজেরা অফিসে যাবে, কোনো অসুবিধা নেই। 125 টাকা করে লাগে পার ডে হিসেবে, কোনো এজেন্ট ফেজেন্ট কিছু ধরার দরকার নেই, ঠিক আছে? এই হচ্ছে বানসার। তো বাকি ডিটেলস তোমাদের প্রসেসটা আমি বলে দেবো। চলো হোটেলে গিয়ে কথা হবে। দিদি বানসার অফিসটা এই, আর ঠিক নেপাল যে গেটটা করা আছে না, গেটটা ঢুকেই দেখবে যে এসি ইমিগ্রেশন অফিসটা পেরিয়ে এসি ঢুকে যাচ্ছে। আর এটা দিয়ে হচ্ছে এটা, এই ওই দেখো গেটটা, এই হচ্ছে তোমার হচ্ছে বানসার অফিস। আর এখানে চেকিং। আলটিমেটলি অফিসিয়ালি ওয়েলকাম টু নেপাল। মানে জীবনে প্রথম বিদেশ যাত্রা, প্রথম বিদেশে এসেছি নিজের বাইক নিয়ে। কেমন লাগছে বলো? একদম একদম। এই হচ্ছে নেপালে শুরু হয়, দেখো রে বাবরে। তবে তার আগে পেট্রোল পাম্পে তেলটা ভরিনি, ফুল ট্যাঙ্ক। সিমটা নিয়ে নিয়েছি, এনসিলের সিম নিয়ে নিয়েছি। আর তোমার হচ্ছে 650 টাকা, এই হ্যাঁ 550 টাকা নেপালি টাকায় নিল। বাপরে কি অবস্থা। এই যে আমাদের কিন্তু প্রথমে এক ঝলক দেখিয়ে দিল নেপালের রাস্তা। তো মোটামুটি এরকমই হবে রাস্তা, ধরে রাখো।
টাকা চেঞ্জ করে নেওয়া হয়েছে, সিমও নেওয়া হয়েছে, বানসা বানানো হয়ে গেছে, খালি পেট্রোল ভরবো আর হোটেলে যাব। দেখি আজকে কি করা যায়, খিদে সেরকম পাচ্ছে না। তো আপাতত নেপালে প্রথম পেট্রোল ভরবো। এখানে দেখি কত করে লিটার, খুঁজে খুঁজে পেলাম, অনেক খুঁজে। এই হচ্ছে পেট্রোল পাম্প নেপালের। প্রথম পেট্রোল ভরবো নাকি বিদেশে প্রথম পেট্রোল ভরবো। फुल टैंक कर दो, फुल टैंक। कितना लीटर? 155, 155 कितने? 175। हाँ, ओ 175। हाँ, ये नेपाली रुपीज़ में ना। हाँ, 1700, ठीक है, 1700। 9 লিটার এলো, 9 লিটার 1700 টাকা নেপালি টাকায় প্রথম তেল ভরলাম। নেপালের রাস্তাটা দেখো, এই বীরগঞ্জের রাস্তাটা যে এত সুন্দর লাইটের থাম্বারগুলোকে লাইট দিয়ে এত সুন্দর পেঁচিয়েছে, পুরো অনেকটা দূর থেকে, মানে 3-4 কিলোমিটার আমরা আসছি দেখলাম। হোটেলের ভিডিও ফুটেজটা কোনোভাবে ডিলিট হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারলাম না। তো আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে। তো অপূর্বদা আগে থেকে বুকিং করে রেখেছিলো। তো সোজা আমরা হোটেলে এসে ওই দিনে আমরা নিজেরাই রান্না টান্না করে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছিলাম। আর তোমাদের একটা কথা বলে দিই, ওই দিন আমাদের বানসার বানাতে টোটাল খরচা হয়েছিল মানে নেপালি টাকায় 2000 টাকা, আর ভারতীয় টাকা 1250 টাকা, মানে পার ডে 125 টাকা করে ইন্ডিয়ান রুপিস, আর নেপালি টাকায় হচ্ছে 200 টাকা করে পার ডে। তো আমরা 10 দিনে বানিয়েছিলাম, সেই জন্য 2000 টাকা লেগেছিল। তো ঠিক আছে, আপাতত ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।